10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এই মুহূর্তে যারা আমার এই ক্লাসে উপস্থিত তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবার পরিচয়ের পালা। আমি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, মাস্টার ট্রেনার বাংলা, পরীক্ষক ঢাকা বোর্ড এবং লেখক শিক্ষাপাতা দৈনিক নয়া দিগন্ত। কেউ বলে আমপান, কেউ বলে আমফান, নদী নালায় চলে না কোনো সাম্পান, বিশ্বজুড়ে করোনা চলমান, এর মধ্যে আবার উকি দিচ্ছে ডেঙ্গু। এই যখন বিশ্বের অবস্থা, এরকম অবস্থায় আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। তো গত পর্বে তোমাদের সামনে এসেছিলাম বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা প্রথম পত্র পড়ানোর জন্য, নবম শ্রেণী ষান্মাসিক সিলেবাসের বাংলা প্রথম পত্র। বাট কি পড়াবো তা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, এই জন্যে তোমাদের একটা নাট্যাংশ দেখাবো। নাট্যাংশটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই নাট্যাংশের সাথে তোমাদের পাঠের একটা সম্পর্ক আছে। আর এই নাট্যাংশ থেকে পাঠ শেষে আমি কিন্তু প্রশ্ন করতে পারি, তাহলে এই নাট্যাংশটা তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। সুতরাং ছাত্রছাত্রীরা চলো আমরা নাট্যাংশটা দেখে আসি। মনা, এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দেব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ আবিচ্ছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেও মনা, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝলা। সাইজে না হইলে নিয়ে আইসেন।
শিক্ষার্থীরা, তোমরা আশা করি নাটকটা খুব মনোযোগের সাথে দেখেছো। আর নাটকটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে কি পড়াবো। তোমরা যে বুঝতে পারছো সেটা যে আমি বুঝতে পারছি, সেটা যে তোমরা বুঝতে পারছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এবং আজকে আমি যে বুঝতে পারছি এবং তোমরা যে বুঝতে পারছো সেটা যে তোমরা বুঝতে পারছো সেটা যে আমি বুঝতে পারছি, এটা কিন্তু আজকে প্রথমবারের মতো। এই অবস্থায় যাই হোক, আজকে যে পড়াবো যে পাঠ সেটা হলো তোমাদের নবম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা। শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছ। আজকে কবিতাটির নাম জুতা আবিষ্কার, আর কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখন রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানতে হবে। রবীন্দ্রনাথ কে? রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী কবি। আর রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা। আর রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। আসলে রবীন্দ্রনাথ একটা বিশাল জগৎ। তার সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যদি পারও করি, দিনের পর দিন পার করি, তাহলে খুব বেশি কিছু বলা যায় না। কিন্তু তবুও রবীন্দ্রনাথ সম্পর্ক বলে কথা, তাই তো তোমাদের কিছু বলতে চাই। যেমন মাইকেল এই সার্টের বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। এটা অনুবাদ করেছেন ও সম্পাদনা করেছেন জেনারেল আকবর হোসেন খান। এই গ্রন্থের 100 জন মনীষীর মধ্যে, বিশ্বের 600 কোটি মানুষের মধ্যে 100 জন মনীষীর মধ্যে 78 নম্বর সিরিয়ালে নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ স্থান দেওয়া হয়েছে। এই বইয়ের 266 নং পৃষ্ঠায় এই রবীন্দ্রনাথ সম্পর্কেই সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। এরপরে দেখো, সংসদ বাঙালি চরিতাভিধান 2002 সনের সংস্করণের 454 নং পৃষ্ঠায় রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। বাংলা একাডেমি চরিতাভিধান 2011 সালের সংস্করণ, এটি জুন মাসে। এর 470 নং পৃষ্ঠায় রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যগ্রন্থ এটি, সাহিত্য পাঠ। এর 21 নং পৃষ্ঠায় রবীন্দ্রনাথ সম্পর্কে পাঠ পরিচিতিতে, কবি পরিচিতিতে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। এটা নবম দশম শ্রেণীর পাঠ্যগ্রন্থ বাংলা সাহিত্য। এই বইয়ের শুভা গল্প প্রাণ কবিতার কবি পরিচিতিতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। শিক্ষার্থীরা, এই যে 5টা বই সম্পর্কে তোমাদের ধারণা দিলাম বা দেখালাম, এর বাইরেও অসংখ্য বই আছে, গ্রন্থ আছে যেখানে রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা আছে। কারণ রবীন্দ্রনাথ বলে কথা, তারপরেও তোমাদের এই 5টি গ্রন্থের আলোকে আমি কিছু তথ্য তোমাদেরকে জানাতে চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মায়ের নাম সারদা দেবী। 15 সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 14তম। একটু বড় হতেই ভর্তি হন ওরিয়েন্টাল সেমিনারিতে। অল্প কিছুদিন পর সেখান থেকে গেলেন নর্মাল স্কুলে, এরপর বেঙ্গল একাডেমি, তারপর সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি স্থানে বিদ্যাশিক্ষার জন্য তাকে পাঠানো হলেও স্কুলের পাঠ তিনি শেষ করতে পারেননি। এজন্য অবশ্য পরিণত বয়সে তিনি কখনো শিক্ষক, কখনো প্রতিষ্ঠান, আবার কখনো পাঠ্যপুস্তকে তিনি দায়ী করেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেভাবে আরাম আয়েশের মধ্যে বড় হয়েছ, তোমাদের ছোটবেলায় তোমরা যেভাবে বেড়ে উঠেছ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেভাবে কিন্তু বেড়ে ওঠেননি। সেটা আর্থিক অনটনের কারণে নয় বা আর্থিক কারণে নয়, রবীন্দ্রনাথের পারিবারিক নিয়ম শৃঙ্খলার কারণে। শিশু রবীন্দ্রনাথের জীবন কেটেছিল নিতান্তই সরল সাদাসিধে ঝি চাকরদের হেফাজতে। বাড়িতেই ছেলেদের সর্ববিদ্যা পারদর্শী করবার জন্য বিচিত্র শিক্ষার আয়োজন করা হয়েছিল। ভোরবেলায় পালোয়ানের কাছে কুস্তি শেখা, তারপর গৃহশিক্ষকের কাছে বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস পড়া, তারপর স্কুল, ছুটির পর ইংরেজি পড়া, ছবি আঁকা, জিমন্যাস্টিক, রবিবার সকালে বিজ্ঞান পড়া। এভাবে রুটিনে বাঁধা জীবনে আটকে ছিলেন রবীন্দ্রনাথ। এভাবে বেড়ে উঠেছেন বলেও কবি প্রতিভায় তার কিন্তু হেরফের হয়নি, যার ফলে 13 বছর 8 মাস বয়সে অমৃতবাজার পত্রিকায় ছাপার অক্ষরে স্বনামে প্রকাশিত হয় তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। এরপর 16 বছর বয়সে লেখেন ভানু সিংহের পদাবলী। এই ভানু সিংহ হলো তার ছদ্মনাম। এই 16 বছর বয়সেই তিনি আবার লেখেন ভিখারিণী ছোট গল্প। এই ছোট গল্প রচনার মাধ্যমেই মূলত তার ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ। এর মধ্যে অনেক রচনা, অনেক ঘটনা, এই অল্প সময়ের মধ্যে সেটা তোমাদেরকে আসলে বলা সম্ভব না, তাই আমি পুরো ঘটনাটা শর্ট করে যাচ্ছি। এরপরে 2010 সালে রচনা করেন বাংলা গীতাঞ্জলি কাব্য। এরপর 2012 সালের মে মাসে বিলেতে পৌঁছানোর পর বিখ্যাত ইংরেজ শিল্পী রোদেনস্টাইন কবির গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে মুগ্ধ হন এবং
মে সিনক্লেয়ার, এজরা পাউন্ড, ডব্লিউ.বি. ইয়েটস প্রভৃতি খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে গীতাঞ্জলি এবং রবীন্দ্রনাথের পরিচয় করিয়ে দেন। এরপর 1912 সালের নভেম্বরে গীতাঞ্জলির অনুবাদ সং অফারিংস নামে বিলেতে প্রকাশিত হয়। এমনকি ডব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলি পড়ে মুগ্ধ হন। তিনি গীতাঞ্জলির ভূমিকাও লিখলেন। ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হলো গীতাঞ্জলি। শিক্ষিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেল, কাগজে কাগজে উচ্ছ্বসিত প্রশংসা। তারপরে এলো সেই মহেন্দ্র খন, কি সেটা 1913 সালের 15 নভেম্বর সন্ধেবেলায় সংবাদ এলো সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালিদের মধ্যে এই তিনি প্রথম ব্যক্তি যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন। শিক্ষার্থীরা, এরপর অনেক ঘটনা। তারপরে 1926 সালে মুসোলিনির আমন্ত্রণে ইতালিতে গিয়ে শিল্পতত্ত্ববিদ বেনেদেত্তো ক্রোসে ও ফরাসি মনীষী রোমারোলার সঙ্গে পরিচিত হন। এরপর প্যারিসে বৈজ্ঞানিক আইনস্টাইনের সাথেও তার আলোচনা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1913 সালের 26 ডিসেম্বর তাকে ডিলিট ও ব্রিটিশ সরকার 1915 সালের 3 জুন তাকে নাইটহুড বা স্যার উপাধি অর্পণ করেন। আর 1940 সালের 7 আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শান্তি নিকেতনে এসে তাকে ডিলিট উপাধি প্রদান করে। 60-এর দশকে পূর্ব বাংলায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির জাতীয় চেতনা বিকাশের আন্দোলনে এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান ও কবিতা দেশবাসীর মনে ব্যাপক অনুপ্রেরণা যোগায়। তার জনগণ মন গানটি ভারতের এবং আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। তার মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি লিখেছিলেন তার জীবনের সর্বশেষ লেখা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। আমি আবার বলছি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। আমি প্রথম 2 চরণ বললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার বিশাল সৃষ্টি সম্ভারের সব তো তোমাদের বলা সম্ভব না, তাই এক নজরে একটু বলতে চাই। আর যদি এক নজরে বলি তাহলে এরকম: তার কবিতা গ্রন্থ 56টি, ছোট গল্প 119টি, উপন্যাস 12টি, ভ্রমণ কাহিনী 9টি, নাটক 29টি, কাব্যনাট্য 19টি, চিঠিপত্রের বই 13টি, গানের সংখ্যা 2232টি, অঙ্কিত চিত্রাবলী প্রায় 2000, গীতিপুস্তক 4টি। এতক্ষণ তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে যেসব তথ্য জানালাম তা থেকে খুব একটা পরীক্ষায় আসবে না, কিন্তু রবীন্দ্রনাথ বলে কথা, তাই বলতে হলো। এবারে তাই তোমাদের যেখান থেকে পরীক্ষায় আসবে, অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে তোমাদের জানাবো। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, কেননা জ্ঞানমূলক প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসবে না গ্যারান্টি আছে। তাই বইয়ের কবি পরিচিতি অবশ্যই পড়তে হবে। তবে খেয়াল রাখবে, বইয়ের জুতা আবিষ্কার কবিতায় কিন্তু কবি পরিচিতি নেই। কবি পরিচিতি পাবে শুভা গল্পে আর প্রাণ কবিতায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বইয়ের কবি পরিচিতি, তবে এটা প্রাণ কবিতার কবি পরিচিতি, পৃষ্ঠা নম্বর 205, শিক্ষাবর্ষ 2019, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের জুতা আবিষ্কার কবিতায় কিন্তু কবি পরিচিতি নেই, তাই আমি প্রাণ কবিতাটা এখানে তুলে ধরেছি। এখানে লক্ষণীয় যে বইয়ে যা তথ্য আছে আমি কিন্তু এখানে হুবহু তাই তুলে দিয়েছি, কারণ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি বই থেকে আসবে, বইয়ের বাইরে কোনো জ্ঞানমূলক প্রশ্ন আসবে না। কিন্তু এখানে যে তথ্যগুলো দেখো, আমি যে লাল নীল রঙিন আমি যে এখানে তথ্যগুলো দিয়েছি, এগুলো থেকে বেশি আসতে পারে। আর এই যে এত তথ্য, এই পুরো তথ্যগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো মুখস্থ করার জন্য আমি একটা কৌশল করেছি, সেটা তোমাদের দেখাবো। যার কারণে এটা এখানে আমি আর পড়ছি না, তো আমি যেটা কৌশল করেছি এটা মনে রাখার জন্য সেটা তোমাদের দেখাচ্ছি। কবি পরিচিতি থেকে যা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে তা এভাবে পড়লে তোমরা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। 257টি জোড়া কলা খেতে খেতে বৈশাখের মে মাসে রবীন্দ্রনাথের জন্ম হয়। 17 বছরে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ে 1.5 বছরে দেশে ফিরলে 227টি কলা খেতে খেতে শ্রাবণের আগস্টে তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথ বাল্যকালে কাব্য প্রতিভায় 15টি বনফুল আর 1913টি গীতাঞ্জলিতে নোবেল পান। কিন্তু কল্পনা মানসী চিত্রা ও খনিকাকে নিয়ে সোনার তরীতে চড়ে পুনশ্চ বলাকা কাব্য সৃষ্টি করে। ফলে শেষের কবিতা নিয়ে গোড়া ঘরে বাইরে যোগাযোগ করলে চোখের বালি উপন্যাস হয়। এভাবেই রক্তকরবী, ডাকঘর, বিসর্জন নাটক মিলে গল্পগুচ্ছ ও বিচিত্র প্রবন্ধ হয়। এটা আমার একটা কৌশল মুখস্থ রাখার জন্য। আসলে এই বিষয়টা কি আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে 25 বৈশাখ, 7 মে, দেখো কালার দুইটা একরকম, আর জোড়া হলো জোড়াসাঁকো। কলা খেতে খেতে মানে হলো কলকাতায় রবীন্দ্রনাথের জন্ম হয়।
এরপরে 17 বছরে ইংল্যান্ডে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য যান, কিন্তু 1.5 বছরে দেশে ফিরে আসেন। আর 22 হলো শ্রাবণ, আর 7 হলো আগস্ট। আর কলা খেতে খেতে মানে হলো কলকাতায় তার মৃত্যু হয়। বাল্যকালের কাব্য প্রতিভা মানে হলো বাল্যকালে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার উন্মেষ ঘটে। আর 15টি বনফুল মানে 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশ পায়। 1913 সালে তিনি গীতাঞ্জলিতে নোবেল পান। কল্পনা, মানসী, চিত্রা, খনিকা, সোনার তরী, পুনশ্চ বলাকা এগুলো কাব্যগ্রন্থ। শেষের কবিতা, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, চোখের বালি এগুলো তার উপন্যাস। রক্তকরবী, ডাকঘর, বিসর্জন এগুলো নাটক। গল্পগুচ্ছ গল্পের বই, বিচিত্র প্রবন্ধ প্রবন্ধের বই। তোমরা একটু খেয়াল করবে বইয়ে কিন্তু কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা কাব্য এগুলো লেখা নেই। আমি কিন্তু সেগুলোও লিখে দিয়েছি, সেগুলো সহ আমি এখানে একটা কৌশল করে দিয়েছি। তোমরা যদি এই কৌশল করে এটা একটু মনোযোগ দিয়ে এটা পড়ো, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে এটা মুখস্থ হয়ে যাবে। আর এখান থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ তোমরা অনায়াসে সেটা দিতে পারবে। এর খাতা ওর খাতা দেখে একে ওকে জিজ্ঞেস করে তোমাদের উত্তর দিতে হবে না, তাহলে এটা তোমরা মুখস্থ করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতির পরে এবারে আমরা কবিতায় চলে যাই। আজকের কবিতার নাম জুতা আবিষ্কার। বন্ধুরা, জুতা শব্দটি উর্দু হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এটি বাংলা ভাষায় সাদরীতির শব্দ। চলিত রীতি হলো জুতো। নবম ও দশম শ্রেণীর অর্থাৎ তোমাদের বইয়ের বাংলা ভাষার ব্যাকরণ যে নাম বইটির, সেই বইয়ের 4র্থ পৃষ্ঠার 3য় কলামের 4র্থ লাইনে এটি আছে, জুতা জুতো। এর অর্থ পায়ে পরার চর্মবিশিষ্ট আবরণ বা চর্ম পাদুকা, পাদুকা বা খরম। আর আবিষ্কার শব্দটি সংস্কৃত থেকে এসেছে বলে এটি তৎসম শব্দ। এর সন্ধি হলো আবি যোগ কার, আর এর অর্থ হলো উদ্ভাবন বা অজ্ঞাত বা অপ্রকাশিত বিষয় বা বস্তুর সন্ধান বা প্রকাশ। এবারে আসি জুতা আবিষ্কার কবিতায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় জুতা আবিষ্কারের যে কাহিনী বর্ণনা করেছেন তা কিন্তু মোটেই সত্যি না, এটা কবির একেবারেই কাল্পনিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কাহিনী যদি প্রথম জুতা না হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগে যে প্রথম জুতা আবিষ্কারের কাহিনীটি কি। শিক্ষার্থীরা, তোমরা যে জুতাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি পৃথিবীর সন্ধান পাওয়া এখন পর্যন্ত প্রথম জুতা। দ্য ফার্স্ট হিউম্যান শুজ এক্সট্রা স্কিন, দ্য ওল্ডেস্ট নোন হিউম্যান শুজ appear to have been used in 8000 BC. They were sandals made of woven twine, flat and flexible. The intention of these fort rock sandals was not support or comfort, it was protection for the soles of the feet. অর্থাৎ খ্রিস্টপূর্ব 8000 অব্দে এ ধরনের চটি বা জুতা ব্যবহৃত হতো। ওই জুতা মূলত পাকানো সুতা দিয়ে তৈরি করা হতো, যা ছিল সমতল ও নমনীয়। তা মূলত জুতা হিসেবে পরিচিত বা ব্যবহৃত ছিল না। তখনকার লোকেরা টিলা বা পাহাড়ে পায়ের পাতাকে সুরক্ষা বা বাঁচানোর উপায় হিসাবে তা ব্যবহার করত। এরপরে যে জুতাটা তোমরা দেখছো শিক্ষার্থীরা, এই জুতাটা হলো চামড়া দিয়ে বানানো পৃথিবীর এখন পর্যন্ত প্রথম জুতা। The first pair of leather shoes dated back to 3500 BC were very similar in design, flat and flexible, this time designed to increase comfort as our species expanded further into snowy territory. অর্থাৎ খ্রিস্টপূর্ব 3500 অব্দে প্রায় এরকম ডিজাইনের জুতা ছিল। ওই জুতা সমতল ও নমনীয় ছিল বলে এটাই ডিজাইনের উন্নত করে তুষারাবৃত অঞ্চলে ব্যাপকভাবে তার প্রচলন ছড়িয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর প্রথম জুতা সম্পর্কে তোমরা জানলে। এবার জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার। সেই জুতা আবিষ্কার কবিতায় কিন্তু একটা কাহিনীর মতো আছে। রবীন্দ্রনাথ ঠাকুর জুতা আবিষ্কার কবিতায় অত্যন্ত হাস্যরসাত্মকভাবে নাটকীয় ভঙ্গিমায় আমাদের সমাজেরই কিছু অসঙ্গতি ও বাস্তব চিত্র তুলে ধরেছেন অত্যন্ত সহজ ও সাবলীল ভাবে। এই কবিতার কাহিনীটি হলো এরকম: একজন রাজা যার নাম হবু আর একজন মন্ত্রী যার নাম গবু রায়। রাজা গবুকে ডেকে বললেন, আমি এই রাজ্যের রাজা, রাজ্যের সমস্ত কিছুর মালিক আমি, অথচ মাটিতে পা ফেলা মাত্র আমার মাটি আমার পায়েই ময়লা ধুলা লাগায়। তোমরা করো কি? রাজকাজে তোমাদের কোনো খেয়াল নেই, শুধু শুধু তোমরা মাইনা নাও, বেতন নাও। দ্রুত এর একটা সমাধান করতে হবে, আর যদি তা না করতে পারো তাহলে তোমাদের কারো রক্ষে নেই। শুনে মন্ত্রীদের দারুণ ভয় লাগলো, ভয়। তাদের শরীর থেকে ঘাম বের হয়ে গেল।
তাদের ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল, সকলের ঘরে, মন্ত্রীদের সবার ঘরে কান্নাকাটি পড়ে গেল। শেষ পর্যন্ত কোনো উপায় তারা খুঁজে পেল না। না পেয়ে মন্ত্রী গবু বলল, ধুলা দূর করলে আপনার পায়ের ধুলা পাবো কোথায়? শুনে রাজা দুলে দুলে বলল, সে কথা বটে সত্য, তবে ধুলা দূর করো আগে, পরে খুঁজিও ধুলার তত্ত্ব। ধুলার অভাবে যদি পদধূলি না পাওয়া যায়, তাহলে এতগুলো বিজ্ঞানীকে বেতন দিয়ে পুষছি কেন? এ কথা শুনে গবু চোখে অন্ধকার দেখে। এরপর রাজ্যের যত জ্ঞানী গুণী ছিল সকলে মিলে পরামর্শ করলো, যুক্তি করলো, কিন্তু কিছুই উপায় না পেয়ে তারা বলল, মাটি যদি না থাকে মহারাজ, তবে কোথায় হবে শস্য? রাজা শুনে তো আরো রেগে গিয়ে বললেন, পণ্ডিতেরা রয়েছে কেন তবে? এরপরে সকলে মিলে আবার যুক্তি করে 17.5 লক্ষ ঝাড়ু কিনলো। ঝাড়ু কিনে ঝাড়তে আরম্ভ করলো, কিন্তু এতে রাজ্যময় ধুলায় ভরপুর হয়ে গেল। এরপর ধুলা দূর করার জন্য ঝাঁকে ঝাঁকে পানি বহন করে ছুটলো। পুকুরের পানি, নদীর পানি, বিলের পানি, সব পানি তারা নিয়ে আসলো। পুকুর, নদী নালার সমস্ত জীব মরে গেল। আর ডাঙার প্রাণী ডাঙায় সাঁতার কেটে কেটে চলতে লাগলো। সর্দি জ্বরে সকলের উজাড় হওয়ার মতো অবস্থা। রাজা তো তখন ডেগে মেগে একেবারে লাল। এবার দেশের যত গুণবান ছিল সকলে মিলে আবার পরামর্শ করলো। কেউ বলল, পৃথিবীটাকে মাদুর দিয়ে ঢাকো। কেউ আবার বলল, রাজাকে ঘরে বন্দি করে রাখো। শুনে রাজা বলল, সে কথা তো খাঁটি, আমি যদি বন্দি থাকি তাহলে আমার রাজকাজের কি হবে? তখন সবাই বলল, তাহলে পৃথিবীটাকে চামড়া দিয়েই ঢেকে দাও। এ কথা শুনে কাল বিলম্ব না করে রাজার চরেরা সমস্ত কাজ কর্ম ছেড়ে এখানে সেখানে ছুটলো চামড়া আনার জন্য। কিন্তু পৃথিবী ঢাকার মতো চামড়া এটি কি পাওয়া যাবে? কোথায় পাবে? আর এমন চামড়া দিয়ে পৃথিবী ঢাকবে, সেই চামারই বা কোথায় পাবে? এই যখন রাজ্যের অবস্থা, এমন সময় একজন বৃদ্ধ চামার এসে সামান্য হাসি দিয়ে বলল, মহারাজ, এটা তো খুব সামান্য ব্যাপার, পা দুখানি ঢেকে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এ কথা শুনে রাজা, মন্ত্রী এবং উপস্থিত সবাই তো হতবাক। এ কি সম্ভব? এও কি সম্ভব? মন্ত্রী গর্জে উঠল, বলল, ব্যাটারে এখনই কারাগারে বন্দি করে শুলে চড়াও। কিন্তু চামার কুলপতি কারো কথায় কর্ণপাত করলো না। রাজার পায়ের কাছে বসে চামড়া দিয়ে তার পা দুখানি ঢেকে দিল। সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। আর এই সুযোগে মিথ্যাবাদী মন্ত্রী বলল, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতেই জুতা পরা শুরু হলো। মন্ত্রী, রাজকর্মচারী সবাই শাস্তির হাত থেকে বেঁচে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত 4টি জিনিস, অর্থাৎ 4টি বিষয় তোমাদের তুলে ধরেছেন। 1, রাজার বিচক্ষণতা ও সৃজনশীলতা। 2, মন্ত্রীদের কাজে ফাঁকি দেওয়ার মানসিকতা, মিথ্যাবাদিতা ও চাটুকারিতা। 3, সমাজের নিচু ও উপেক্ষিতদের প্রতি অবহেলা। 4, সমাজের নিচু ও উপেক্ষিতদের দ্বারাও অনেক সময় অনেক মহৎ কাজ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো জুতা আবিষ্কার কবিতার মোটামুটি কাহিনীটা জানলাম। এবার আমি কবিতাটির লাইন টু লাইন পড়াবো, অর্থাৎ আমি পড়বো এবং তোমরা শুনবে, এবং লাইনের কঠিন কঠিন শব্দ আছে, লাইন আছে, সেগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা বই ও খাতা কলম নিয়ে বসে যাও।